সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। আলী আকবরকে আমরা সন্দিগ্ধ হিসাবে আমরা আদালতে প্রেরণ করছি। এই মামলার ব্যাপারে কিছু জানি না। মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ ভালো মানুষ, কোনো মামলা নাই, কিচ্ছু নাই। ইলার মতো এমন মানুষ, অমায়িক মানুষ কোনো জায়গা মিলত না। মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে হয়রানি করা হয়েছে। আমরা তার সুষ্ঠু তদন্ত চাই। বাবা মানুষ গর্তে ধরে লয়ে গেছে, আমার বুঝতে পারছি আমার। আমরা মামলাটা যথাযথভাবে তদন্ত করে দেখবো, ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেটা চেষ্টা করব। আজকের অনুসন্ধানে আমরা তুলে ধরতে যাচ্ছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায় দায়ের হয় একটি আলোচিত মামলা নিয়ে, যেখানে অজ্ঞাতনামা আসামি করে গ্রেপ্তার করা হয়েছে একজন জনপ্রতিনিধিকে। এই গ্রেপ্তার কি আইনি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য উদ্দেশ্য? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের অনুসন্ধান। সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানা একটি এলাকা যেখানে রাজনীতি, প্রশাসন ও সাধারণ মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। 2025 সালের 24 ডিসেম্বর রাতের নীরবতায় কোম্পানিগঞ্জ থানার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এবং তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার। এই অভিযানে গ্রেফতার করা হয় 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান আলী আকবরকে। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য ও উদ্বেগ। কারণ আলী আকবর শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি এই ইউনিয়নের 2 বারের নির্বাচিত মেম্বার এবং বর্তমানে দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান। উনি 2 বারের মেম্বার, অনেক বিপুল ভোটে উনি পাস করছেন। খুব ভালো মানুষ, জনপ্রিয়তা ভালো আছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি মেম্বার থাকাকালীন এলাকার অনেক উন্নয়ন করছে। গরিব দুঃখী মেহনত মানুষের বয়স্ক ভাতা, বিধবা কার্ড, রাস্তাঘাট, কালভার্ট, মসজিদে অনেক উন্নয়ন করছে। এর মাঝে কোনো দুর্নীতি পাইছি না, এর যে কেন নেওয়া হইলো এটারে আমরা একটু যাচাই বাছাই চাই। আওয়ামী লীগের মামলাটা দেয়া দিব, আর কোন দিতাম না। আর যদি ওর শৃঙ্খল করেন তাহলে আরো বেশি করে মামলা দেয়া দিব। থানা তো কোনো বলা নাই, কাগজ নাই, বন্ধ নাই, কুত্তি না ওখানে তাই করতে দুইটা লেগে থেকে মা বাড়ি বেড়া বুঝছে। আমার ভাইকে যে নির্দোষভাবে উনাকে ধরে নেওয়া হয়েছে, আমার ভাই এই মামলার ব্যাপারে কোনো কিছু জানেন না। কিছু কুচক্রী মহল আমার ভাইকে ষড়যন্ত্র করে আজকে তারা আমার ভাইকে ফাঁসে জেলের ভিতরে নেওয়া হয়েছে। ভালো এবং এই সৎ লোক আমরা চাই এবং আলী আকবর মেম্বার সাহেবের মুক্তি চাই। আমরা গরিবের বেটা লাগতে দেন না, ওটাকে আমরা চাই দিয়ে দেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি কোম্পানিগঞ্জ থানার মামলা নম্বর 5, তারিখ 3 সেপ্টেম্বর 2024, ধারা 4-5 আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইন 2019। এই মামলাটিতে 32 জনকে নাম উল্লেখ করে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা রাখা হয় প্রায় 250 জনকে। এই অজ্ঞাত তালিকার মধ্যেই আলী আকবরের নাম যুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না। প্রশাসনের লোকের আসছিল, শফিকুল সাহেব আসছিল, আয়সা ধরে নিয়ে গেছে। আমি তো আমার জানা মতে ওনার এক চুল পরিমাণ দোষ নাই, বিনা অপরাধে ধরে নিয়ে গেছে। আমরা জানা মতে কোনো মামলা ওনার ছিল না, আগেও পিছনে কোনো মামলা ছিল না। ওনার সাথে থানার মধ্যে কোনো মামলা নাই। এটা হয়তো কোনো কারো হিংসাত্মমূলক ভাবে ওনারা গ্রেফতার করা হয়েছে। উনি যদি দোষী হইতো তো আমরা এই 5 নং ওয়ার্ডে নিয়ে এসে উনির কোমরে দড়ি লাগে, তারপরে আমরা নিয়ে থানা নিয়ে দিয়ে এলাম। উনি যদি দোষী হয়ে থাকে না, কিছুই পাই নাই, না তদন্ত করে নাই, তদন্ত করছে না, ডাইরেক্ট নিয়ে গেছে। তাকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কথা বলার কথা বলে রাতের আধারে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় এবং পরে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার দেখানো হয়। কোম্পানিগঞ্জ থেকে একজন মানুষ ফোন দিয়েছে, বুড়াগঞ্জ ফারুয়া, আপনি আধা ঘন্টা আগে ফোন দিয়েছে, আপনি সৈরা যান করতে কে তোমার নামে মামলা হইতেছে। কি এর মামলা? আমার তো কোনো মামলা নাই। এই কথা কইতে কইতে বেড়াইতে হাজির, ওসি সাহেব হাজির, বুদ্ধারে হাজির, আমরা ভালো আমরা কথা আছে কই বেড়া লয়ে গেছি থানাত নিয়ে তো গ্রেপ্তার করতে মামলা। আমরা মানুষ গেছি পরে 1000-1200। না এই তো মানুষের সমস্যা হইব,
আপনারা সইরা যান, আর আপনারা না চললে মামলা কয়েকটা দিয়ে ঢুকাই দিব। ওসি বলতেছে যে আপনি বাড়ি আসেন, আপনার সাথে ওর কথা আছে, এবার বাড়ি এসে কথা ওনাকে বলছে যে ভাই আপনার ওয়ার্ডটা আমরা একটু ঘুরতে চাই, আপনি একটু আমরা সুবিধা সুবিধা করেন। এই কথা বলে ওনাকে বার করে ওনাকে হ্যান্ডকাপ লাগে কথা নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেবকে কেন কি কারণে ধরে নেওয়া হইলো এটাই আমি জানতে চাইতেছি। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বৈষম্য বিরোধী মামলা নিয়ে যাওয়ার পরে কিন্তু এর আগে কোনো মামলা ছিল না, কোনো মামলা ছিল এক বছরে কোনো মানে বলে নাই কোনো নামে যে মামলা দিয়ে মামলা কোনোদিন শুনিনি আমরা, উনিও জানেন না, আমরাও শুনিনি। আমরা যখন সকালে শুনে থানাতে যাই তখন আমাদের সামনে ওসি সাহেব আসলো, আইসা অনেকক্ষণ ওয়েট করার পর ওসি সাহেব আসছে। তখন উনি আইসা বলতেছে যে এখানে এত লোকজন কেন, এত ভিড় কেন। তখন আমরা বললাম যে স্যার উনি আমাদের প্রতিনিধি, উনি আমাদের দুইবারের মেম্বার এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো আমরা এখানে আসতেই পারি, সে আমাদের জনপ্রিয় একজন চেয়ারম্যান। তো উনি এই কথা বলার পর অনেক রাগান্বিত হয়ে গেছে, বলছে না এখানে কোনো লোক থাকা যাবে না, যদি লোকজন থাকে তাহলে কিন্তু উনি অনেক মামলাতে পড়ে যাবে। তারপর এখানে আমাদের কিছু সিনিয়র মুরব্বী ছিল, ওনারা ভিতরে যান, ওনার সাথে কথা বলেন। উনি বলতেছেন উনি নাকি আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে। উনি দুইবারের মেম্বার, অনেক জনপ্রিয়তা ওনার, এবং আমাদের এলাকাতে অনেক কাজ করে আসতেছেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আইন প্রয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। আমরা জানা মতে কাওয়ার কোনো ক্ষতি করছে না। উনার এই একটা এই পাইলাম যে ছবি, উনার এমপি খবর করছে, ডাকাইছে গেছে, যাওয়ার পরে কইলো যে এই দাঁড়াইছে, ছবি তুলছে। এরা তো খুশি বেশি তুলছে, আমরা তো জানি না, তুলছে আরো 1 বছর বা 2 বছর আগে। হ্যাঁ, এটা তো 17 সালে তুলছে। এটা ধরছে তার লগের যে বিরোধী দল আছে তারা উড়াইয়া তুলছে যে আওয়ামী লীগ। 4-5 লক্ষ টাকার বিনিময়ে আমাদের ভালো মানুষ গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমাদের মাথার উঁচা নিয়ে গেছে। 4-5 লক্ষ টাকা কে দিছে ওনাকে দিছে আমাদের যে বিরোধী পার্টি। পুঞ্জবাতা উনি দেখে দেখে যাচাই করে সবাই দিয়ে দেয়, কিন্তু কথা রমজান ঈদ উপলক্ষে উনি মানুষের সহযোগিতা মনের অন্তরের থেকে করে। সব রাস্তাঘাটে কাম করতেছে, বুঝছেন না, রাস্তাঘাটের কাম দর্শক, রাতের আধারে গ্রেফতার, অজ্ঞাতনামা মামলা, একজন জনপ্রতিনিধিকে ঘিরে তৈরি হওয়া অসংখ্য প্রশ্ন। বিরতির পর আমরা তুলে ধরব এই মামলার ভেতরের আরও গভীর তথ্য। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। বিরতির পর আমরা এখন প্রবেশ করছি এই মামলার সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ে, যেখানে উঠে আসছে সময়, চিকিৎসা ও বাস্তবতার সঙ্গে মামলার গুরুতর অসামঞ্জস্য। আমি একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে যদি ইউনিয়নের আমাকে এভাবে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায় রাজওয়ারেন্ট ছাড়া বা কোনো ডকুমেন্ট ছাড়া, তাহলে সাধারণ পাবলিক কোথায় যাবে? গ্রেফতারের পর আলী আকবর জামিনে মুক্তি পান 2026 সালের 4 জানুয়ারি। আমাকে তো অ্যারেস্ট করছে 24 তারিখ রাত্রে। আমি সারাদিন কোম্পানিগঞ্জ ছিলাম। রাত 1টার সময় আমাকে তদন্ত উচি সুজন ক্রান্তি, জগজ্যোতি, ওনারা আমাকে ডাকে দরজা মেলাইলো, বললো উচি সাহেব বাইরে আছে, আপনি আসুন। আসতে গিয়ে বললো জ্যাকেটটা নিয়ে আসুন। তখন শীতের কাপড় নিয়ে আমি পার হই। উচি স্যারের আমি ইয়া করতেছি, আন্দারের মধ্যে গাড়ি। ওসি স্যারের সালাম দিলাম, উনি বললো গাড়িতে উঠেন, থানায় গিয়ে আলাপ হোক। পরে শুনছি আমি অজ্ঞাতনামায় মামলায় আমাকে সালাম দিতেছে। মুক্তির পর তার দেওয়া তথ্য মামলাটিকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করে। না, আমি কোনো মামলা নাই, আমি জানি। তারা বলছে লাস্টে আওয়ামী লীগ নাকি। আমি বলছি আমি তো আওয়ামী লীগ না, আমি তো বিএনপি করি, আমি যুব দলের সেক্রেটারি, আমার কমিটিও আছে। তিনি জানান 2024 সালের 15 জুলাই তিনি এবং তার স্ত্রী একটি মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এই মামলার ব্যাপারে কিছু জানি না। আমি আগস্টের কি মামলা পরে জানতে পারছি। এই সময় তো আমি অ্যাক্সিডেন্ট করে, ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে আমি সিলেটে ছিলাম। এই দুর্ঘটনায় তার কোমর থেকে বাঁ পা পর্যন্ত একাধিক হাড় ভেঙে যায়। তাকে ভর্তি করা হয় সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া হাসপাতালে। চিকিৎসা নথি অনুযায়ী তার পায়ে কৃত্রিম রড বসিয়ে অস্ত্রোপচার করা হয় এবং তিনি টানা প্রায় 3 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়কালই মামলায় উল্লেখিত ঘটনার সময়ের সঙ্গে মিলে যায়। আজকে 1 বছর চলে এবং আমি চিকিৎসা অবস্থায় আছি। এখনো চিকিৎসা যে আমি চিকিৎসা ওষুধ খেতেছি, এখনো আমি সুস্থ না। যদি কোনো কোয়া নাই, ভুল নাই, কেস নাই, মামলা নাই, তারা তো জানি না। দেখো আমার মধ্যে ডকুমেন্ট
কোনো এলাকা করছে না যে ইলার ভিতরে ডুগুমান আছে। আজও তিনি পুরোপুরি সুস্থ নন। প্রতি মাসে নিয়মিত চিকিৎসা নিতে হয়। স্বাভাবিক হাঁটাচলাও তার জন্য কষ্টসাধ্য। আমি 13 দিন এই জেল খাচ্ছি। তো এই ধরনের জিনিসটা আপনারা তুলে ধরবেন, যাতে সাধারণ মানুষ বা ভালো মানুষ কেস ওয়ারেন্ট ছাড়া যাতে এরা এভাবে রাত্রের আধারে অ্যারেস্ট না করে। পারমিশন ছাড়া আমি কোম্পানিগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যাতে আর না হয়। এই বাস্তবতা সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই শারীরিক অবস্থায় তিনি কিভাবে সহিংস কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন। তো অনেক সময় বিবাহ শাদী বা যারা দরিদ্র মানুষ ওনার কাছে যায়, পাশে থাকে। উনি এক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে উনি দুর্বল হয়ে গেছে। উনি কিছুদিন দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন জায়গায় এলাকার কাজ করতেছে। আর রানিং আমাদের এই মসজিদের কাজ চলাকালীন অবস্থায় ওনারা নিয়ে গেছে। ওইদিকে রাস্তারও কাজ করছে, ওই যে চকবাজার ঢালার পর যে চকবাজার এখানে রাস্তার কাজ করছে। আর ওই আমাদের ওই নদীর ওই দিকে একটা কালভার্ট ব্রিজ লাগে, ওখানে একটা কাজ ওনারা নিয়ে চলতেছে। কিছুদিন আগে আলী আকবরকে গ্রেফতার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনি নামের একজন, সে বাদী হয়ে মামলা দিছে। আলী আকবর যে প্যানেল চেয়ারম্যান, ও আসলে ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে অনেক ভালো। বৈষম্য বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে এর আরো 5 থেকে 6 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিল এই এয়ারপোর্টে। ওনার একটা পা ভাঙে গেছে, ভাঙার পরে উনি মেডিকেলে ভর্তি ছিল একটা না প্রায় 10 মাস। আমরা বলছি স্যার উনি তো নির্দোষ, উনি তো কোনো দলের সাথে জড়িত না। তোমরা বেশি জানো না আমি বেশি জানি, আমি ডকুমেন্ট নিয়ে তারপরে ওনারে অ্যারেস্ট করছি। তো আমরা জিজ্ঞাসা করলো, ওসি সাহেব কইলো কি উনি স্বামীনের বাড়িতে গরু জব করে খায়া এখানে তাই যোগদান দিচ্ছে। আমরা কইলাম যে মেম্বার হিসাবে হয়তো তাই যেমন একজন এমপি তো আসে, তো মেম্বার হিসেবে দলের মধ্যে দায়িত্ব পারে, তো তাই যোগদান তো আমরা জানি না, কোনো যোগদান আছে আমাদের কাছে। উনি যুব দলের মধ্যে ছিল, আলী আকবর সাহেব যুব দলের ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল। আমরা জানি যে আওয়ামী লীগের কোনো লোক না। ওসি সাহেব আমাদের প্রশ্ন করে না, উনি আওয়ামী লীগে যোগদান দিচ্ছে। যোগদান পাই আমরা তার গ্রেপ্তার করছি, তার ছবি আছে, তার ভিডিও প্রকাশ আছে, সবটা আছে। ওসি সাহেব বলতেছে উনি নাকি কখন শামীমের বাসায় গরু জবাই করে আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, উনি শামীমের চাস্তো বোন জামাই। ওই হিসাবে শামীমের মেয়ের বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠানে উনি বিয়ে খাইতে গেছে। তখন ওইখানে অনেক লোকজন থাকে, তো তখন কার সাথে কে আসলো ওইটা তো দেখার বিষয় না। একটা ছবি এনে দেখাইতেছে, বলতেছে ওই দেখা আওয়ামী লীগের এমপির সাথে ওনার ছবি। একটা ছবি আমরা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা পাইছি যে এমপির সাথে উনি দাঁড়ানো অবস্থায়। উনি রানিং এমপি, প্রায় সময় এলাকাতে আসে, বিভিন্ন কাজ সম্বন্ধে মেম্বার চেয়ারম্যানদেরকে ঢাকায় বলতে কাজের ইনফরমেশন নাই কিভাবে করতেছে, ওই হিসেবে যাইতে পারে। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যখন জানা যায় মামলায় যাদের আহত সাক্ষী দেখানো হয়েছে তাদের অনেকেই এই মামলার বিষয়ে অবগত ছিলেন না। জনি যে মামলাটা করছে এই বিষয়ে আমাদের এই পর্যন্ত আমি এই বিষয়ে জানি না। মামলা সাক্ষী আমি জানি না, আমি সাক্ষী যে আমি যে নিজে সাক্ষী এটাও আমি জানি না। মামলাটা আসলে মিথ্যা। বৈষম্য বিরোধী আন্দোলনে উনি ছিলেন না, বা উনি এই আমাদের অসুস্থ ছিল। হ্যাঁ, উনি ওই সময় অসুস্থ ছিলেন, উনি মেডিকেলে ছিলেন, আমি যতটুকু জানি। তবে ওই মামলায় উনাকে যে বা যারা করেছে ওরা হয়তো নিজস্ব ব্যক্তিগতভাবে করেছে। এই প্রেক্ষাপটে অভিযোগ ওঠে জুলাই আগস্ট পরবর্তী সময়ে একটি মহল অজ্ঞাতনামা মামলার সুযোগ নিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটানোর চেষ্টা করছে। জুলাই যুদ্ধে মামলায় অ্যারেস্ট হয়ে থাকে, ওখানে অজ্ঞাতনামা ছিল। উনাকে আমরা এরকম ভাবে দেখি না, মানে ওই যখন সংঘর্ষ হয় তখন ওনাকে আমরা হয়তো চিনি না হিসাবে দেখিও নাই। যেহেতু আমরা একটা মামলা করেই ফেলেছি, তাদেরকে তো আসামি ধরতেছে না, তাদের তো বিচার হচ্ছে না, তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না। আবার কিসের মামলা করেছে হয়তো তার ব্যক্তিগত আক্রোশে বা নয়তো অন্য কোনো কারণে। দর্শক, একজন গুরুতর আহত মানুষ টানা 3 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার প্রমাণ, তারপরও একটি সহিংস মামলার আসামি। এই বাস্তবতার পর প্রশ্ন আরও জোরালো হয়। বিরতির পর শুনব প্রশাসনের অবস্থান সম্পর্কে। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। এখন আমরা জানব এই মামলাটি প্রশাসন কিভাবে দেখছে এবং এর তদন্ত আদৌ সঠিক পথে এগোচ্ছে কিনা। যেহেতু উনি ভিডিওতে নাই সেহেতু ওনার নাম তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক দায়িত্বশীল সূত্র জানায় তাদের ব্যানারে কোম্পানিগঞ্জ থানায় একটি মাত্র মামলা করা হয়েছিল। আমরা যখন প্রথম একটা মামলা দিয়েছিলাম, ভিডিও ফুটেজ দিকে যাদের বলছি যে যারা ভিডিও ফুটেজে আছে তাদেরকে যাতে আসামি দেওয়া হয়, সঠিক বিচার হয়, এই জন্য। তো পরবর্তী যে এটা
করা হয়েছে তা আমরা জানি। এই মামলাটা কতটুকু সত্য আর কতটুকু আপনি জানেন? মামলা করছে, যখন মামলা করে তখন আমাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো ইয়ে ছাড়াই মামলা করছে, আমরা পরে জানছি। আর আপনাদের সাক্ষী দিছে তারপরে? পরে আমাদেরকে জানাইছে যে আমিও বিজয় মিছিলের যে আন্দোলনে ছিলাম, আমি আহত হয়েছি, তো এইটার প্রেক্ষাপটে আমি একটা মামলা করতে চাচ্ছি। পরে আমাদেরকে বলছে যে এরকম এরকম মামলা করছি, আপনাদেরকেও সাক্ষী হিসাবে রাখছি। আমরা পরে আবার আপত্তি জানাইছি যে আমরা জানি না মামলা এটা। তো জনির বিষয়টা আমি অতটা অবগত না, কারণ আমি আন্দোলনেও তাকে যে 2 তারিখ 3 তারিখ তারপর হচ্ছে 29 তারিখ 19 তারিখ তাকে আমরা পাই নাই। পরবর্তীতে সে একটা মামলা করে 32 জনকে আসামি করা হয়, আর অজ্ঞাত রাখা হয় 250। আলী আকবর সাহেবকে এখানে মামলায় কোনো তুলে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? উনি ছিলেন না ওখানে, আমরা দেখি নাই। যদি উনি থাকতো তাহলে তো উনার নামই থাকতো, আমরা এই ভিডিওতেই থাকতো। ইউসুফ আমিন জনির করা মামলাটি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তের অংশ ছিল না, এমন বক্তব্য সামনে এসেছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার হতে একটি মামলা করি, যেখানে আসামির সংখ্যা ছিল 81 জন। আমরা এই মামলা আমরা টোটাল কোম্পানিগঞ্জের যারা আন্দোলনরত বা আমাদের সহযোদ্ধারা সবাই মিলেই এই মামলাটা আমরা করেছি। পরবর্তীতে যে একটি মামলা হয়েছে জনি নামে যে ছেলেটি আমাদেরকে এই বিষয়ে অবগত করে নাই বা এই বিষয়ে আমরা কিছু জানি না। যারা সামনের সারিতে ছিল তাদের ফেস আমরা চিনতে পারছি, তাদের নামে অনেকগুলো মামলা হয়েছে। আর ওই যে আপনি কি বলতেছেন আলী আকবর, হ্যাঁ, উনাকে আমরা ব্যক্তিগতভাবে উনি ওনাকে ব্যক্তিগতভাবে এতটা চিনি না, তো শুনছি উনার যে মেম্বার, উনাকে গ্রেফতার করা হয়েছে। এতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়। যারা প্রখ্যাত আসামি, যারা প্রত্যক্ষ দোষী, যারা দোষ করছে, যারা আমাদের উপর হামলা করছে, তাদের কাউকে কিন্তু প্রশাসন গ্রেফতার করতে পারে না। জি না। উনি যদি খারাপ কাজই করতেন তাহলে 2 বার কি উনি নির্বাচিত পাশ করতেন? এত জনতা আছে, এই কারণে এই যে গ্রাম বলেন, ওই যে রাজঘাট বলেন, গাছগড় বলেন, এই যে এই রাস্তাগুলো দেখতেছেন যে না, এই রাস্তাগুলো উনি কাজ করাইছেন। এলার মতো এমন মানুষ, অমায়িক মানুষ কোন জায়গা মিলতো না। আপনার শত্রু আপনার ক্ষতি করতো না। মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে হয়রানি করা হয়েছে, আমরা তার সুস্থ তদন্ত চাই। অন্যদিকে পুলিশ বলছে এটি একটি ভুল বোঝাবুঝি, তদন্ত এখনো চলমান। আলী আকবরকে আমরা আপনার ওই মামলার এটা আপনার সন্দিগ্ধ হিসাবে আমরা গত 24 তারিখে আপনাদের আমরা আদালতে প্রেরণ করছি। মানে সন্দেহমূলক ভাবে। আর অজ্ঞাত, তাহলে ও কি সন্দেহ হলো কেন? আমরা তদন্তে আসছেন তার নাম। যদি কেউ নির্দোষ প্রমাণিত হন তাহলে চার্জশিটে তার নাম থাকবে না। প্রাথমিক একটা ঘটনা ঘটার পর আমরা মামলা রুজু করার পরে দীর্ঘ তদন্ত হয়। দীর্ঘ তদন্তের পরে যদি দেখা যায় আপনার কোনো ব্যক্তি যদি ঘটনার সাথে জড়িত না থাকে, তাতে আমরা আপনার ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যদি ঘটনার সাথে সে জড়িত হয়, তাকে আমরা আদালতে আপনার সুপর্দ করা হয়। তবে প্রশ্ন থেকেই যায়, গ্রেফতারের আগে মেডিকেল রিপোর্ট ও শারীরিক অবস্থার বিষয়টি কেন যথাযথভাবে যাচাই করা হলো না? আন্দোলনের আগে, আন্দোলনের পরে প্রায় 1 বছরের মতো মেডিকেল, তাহলে কিভাবে উনি করলেন এটা? এটা আমার জানা নাই। সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত মনিটরিং করা হচ্ছে এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে তারা সচেষ্ট। এই মামলাটা এখনো তদন্ত চলমান আছে। তো আপনার যে বক্তব্য অনুযায়ী আসলে মামলায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, ঘটনায় যেন জড়িত না, এরকম কেউ যেন কোনোভাবেই ন্যূনতম কোনো কষ্ট পাক, সেটা আমরা চাই না। আমরা মামলাটা যথাযথভাবে তদন্ত করে দেখবো এবং যথাযথ মনিটরিং এর মাধ্যমে ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেটা চেষ্টা করব। একজন জনপ্রতিনিধি, একটি অজ্ঞাতনামা মামলা আর ন্যায় বিচার নিয়ে জনমনে তৈরি হওয়া গভীর প্রশ্ন। এই গল্প শুধু একজন আলী আকবরের নয়। পূর্ব ইসলামপুর তথা 5 নং ওয়ার্ডের যদি প্রতি 100 করে একটা ঘর আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমি বলবো যে আমার ভাই দোষী। মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ ভালো মানুষ, কোনো মামলাও নাই, কিছু নাই। এটি আমাদের বিচার ও তদন্ত ব্যবস্থার সামনে দাঁড় করানো একটি বড় পরীক্ষা। এরকম অনেক মানুষকে এভাবে রাত্রের বেলা ধরে নিয়ে হয়রানি হচ্ছে। সাধারণ মানুষকে ওই যে বালুর নামে দৈনিক 20-30 জন মানুষকে তারা শুধু বালুর দায়ে তারা সাধারণ মানুষ রাস্তায় পেয়ে অনেক মানুষ আমি জেলে থেকে জানতে পারছি। এরকম যাতে আর না হয়। আইনের শাসন তখনই অর্থবহ হয় যখন তা মানবিকতা ও সত্যের ভিত্তিতে প্রয়োগ হয়, নইলে অজ্ঞাতনামা মামলাই হয়ে ওঠে নির্দোষ মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। আমার বুতে বাবা মানুষ গর্তে ধরে লয়ে গেছে, আমার বুতে রেমেডি আমার। দর্শক, একটি অজ্ঞাতনামা মামলা, একজন জনপ্রতিনিধির গ্রেপ্তার আর ন্যায় বিচার নিয়ে জনমনে তৈরি হওয়া গভীর প্রশ্ন। এই ছিল আজকের অপরাধের খোঁজে। দেখা হবে নতুন কোনো অনুসন্ধানে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।